আন্তর্জাতিক সপ্তাহ ২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৪। হামাসকে পরাজিত করতে না পারায় পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাপ্রধান। টানা প্রায় ৭ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আছে ক্ষোভ, আলোচনা, সমালোচনা। এমন অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হারজি হালাইভি পদত্যাগ করতে পারেন। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবরই সামনে এসেছে। গত শনিবার ২৭ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালাইভি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম গত শনিবার এই কথা জানিয়েছে। ইসরায়েলের বেসরকারি সম্প্রচারকারী চ্যানেল ১২ জানিয়েছে, গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হালিবার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সমস্ত কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে, চিফ অফ স্টাফ থেকে শুরু করে। এমনকি অনেক অফিসার যুদ্ধ বিষয়ক তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। এর আগে গত সোমবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরন হালিবা পদত্যাগের ঘোষণা দেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত ৭ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি। চ্যানেল ১২-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইনি ইঙ্গিত পাওয়ার পরপরই সেনাবাহিনীর চিফ অফ স্টাফের কাছে নিজের পদত্যাগপত্র লিখেছিলেন মেজর জেনারেল আহরন হালিবা। মূলত তদন্ত কমিটি গঠিত হলে তার সমস্ত বিবৃতিও সেখানে উপস্থাপন করা হবে বলে ধারণা পাওয়ার পরপরই তিনি পদত্যাগ করেন। ইসরায়েলের বেসরকারি এই সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি বলছে, অদূর ভবিষ্যতে অবসর নিতে বাধ্য করা হবে এমন কমান্ডারদের মধ্যে আহরন হালিবাই প্রথম। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রনেন বারসহ আরও কয়েকজন অফিসারও এই তালিকায় রয়েছেন। এদিকে নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থার জন্য সেনাপ্রধান পদে হারজি হালাইভির প্রতিস্থাপনের অর্থ কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও চ্যানেল ১২ জানিয়েছে। এতে বলা হয়েছে, মেজর জেনারেল ইয়ারন ফ্লিঙ্কেনম্যান এবং মেজর জেনারেল এলিজার টোলেদাহ সহ অনেক কমান্ডারকে, যাদের একসময় সম্ভাব্য উদ্দেশ্যরী হিসেবে দেখা হয়েছিল, তাদেরকেও এখন ব্যর্থতার অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহল এখন আশা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির হয়তো হালাইভির স্থলাভিষিক্ত হবেন। একটি সূত্রের বরাদ্দে এই তথ্যটি জানিয়েছে সংবাদ মাধ্যম। এর আগে গত বছরের ৭ই অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকেও কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫০ জনের মতো মানুষ আটক করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ৭ মাসে পৌঁছানোর পরেও ইসরায়েলের সামরিক বাহিনীর এই যুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে। যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নির্বিচারের হামলায় ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হুতিদের হামলায় আরও এক মার্কিন ড্রোন ভূপাতিত। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরে এই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটে। অবশ্য হুতিদের হামলায় আরও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বাহিনী লোহিত সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতায় আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি গত শনিবার তার সর্বশেষ টেলিভিশন ভাষণে বলেছেন, তারা লোহিত সাগরে ব্রিটিশ তেল জাহাজ অ্যান্ড্রোমিটা স্টারে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাঙ্কারে আঘাত এনেছে। মার্কিন সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি একাধিক লক্ষ্যবস্তুতে লোহিত সাগরে 3টি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং MV অ্যান্ড্রোমিটা স্টারকে ক্ষতিগ্রস্ত করেছে। জাহাজটি সম্প্রতি সিসিলিসে নিবন্ধিত একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে। আল জাজিরা বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয় কোনো মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করল হুতি গোষ্ঠী। এর মধ্যে প্রথমটি গত বছরের নভেম্বরে ভূপাতিত করা হয়, আর হুতিদের হামলায় দ্বিতীয় মার্কিন ড্রোন ভূপাতিত হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না। এছাড়াও হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার 12% এই লোহিত সাগর দিয়ে হয়।
এর আগে হুতিদের ঠেকাতে গত জানুয়ারি মাস থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে লক্ষ্য করে হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে হুতিদের সরাসরি হামলা। ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কার অ্যান্ড্রোমেটা স্টোরে সরাসরি হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি সম্প্রদায়। এছাড়াও ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোনও বিপরীত করেছে তারা। গত শনিবার 27 এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতিরা ব্রিটিশ তেল ট্যাঙ্কার অ্যান্ড্রোমেটা স্টারে সরাসরি আঘাত করেছে, এতে তেলের ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তারা ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার ভোরে এক টেলিভিশন ভাষণে বলেছেন, তাদের নৌসেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কারে সরাসরি হামলা চালাতে সামর্থ্য হয়েছে। ইউক্রেনের দোনেস্কে পশ্চিমা অস্ত্র বহনকারী সামরিক ট্রেন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার বলেছে যে রুশ বাহিনী গতদিনে ইউক্রেনের একটি বিশেষ সামরিক অভিযানে দোনেস্ক পিপল রিপাবলিকের পশ্চিমা অস্ত্র বোঝাই একটি ইউক্রেনের সামরিক ট্রেন ধ্বংস করেছে। অপারেশনাল বা কৌশলগত বিমান ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি দোনেস্ক পিপল রিপাবলিকের ওদেশনায় বস্তির কাছে পশ্চিমা অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী একটি সামরিক ট্রেন এবং বালাক্লিয়ার কাছে একটি রেলওয়ে লোডিং স্টেশনে ইউক্রেনীয় সেনাবাহিনীর 67তম যান্ত্রিক ব্রিগেডের কর্মী ও সরঞ্জাম ধ্বংস করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান বিমান ইউক্রেনের খার্কিভ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে এবং 122টি এলাকায় শত্রু বাহিনী ও সরঞ্জামে আঘাত করেছে। কুপিয়ানস্ক অঞ্চলে 20,000 সৈন্য হারিয়েছে কিয়েভ। মন্ত্রণালয় জানিয়েছে, গত দিনে স্পেশাল অপারেশনে কুপিয়ানস্ক অঞ্চলে রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী প্রায় 20 জন সৈন্য হারিয়েছে। রাশিয়ান মন্ত্রণালয় বলেছে, শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ 430 জন সৈন্য, 2টি সাঁজোয়া যুদ্ধযান, 6টি গাড়ি এবং ড্রোনের মধ্যে একটি নজরদারি পয়েন্ট। কাউন্টার ব্যাটারি ফায়ারে রাশিয়ার বাহিনী একটি ইউক্রেনীয় 152 মিমি D-20 হাউটজার, একটি D-30 120 মিমি হাউটজার সহ নানান ধরনের অস্ত্র ধ্বংস করেছে। এশিয়ার সবচেয়ে বড় কুরবানির পশুর হাট বসবে পাকিস্তানের করাচিতে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির তাইসার শহরে বসবে এশিয়ার সবচেয়ে বড় কুরবানির হাট। পাকিস্তানের সংবাদ মাধ্যম জাসারাত গত শুক্রবার 26 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 অথবা 17 জুন পাকিস্তানে ঈদ উল আজহা উদযাপিত হবে। তবে করাচির তাইসার শহরের হাটে পশু আনা ও বেচাকেনা শুরু হতে পারে 10 মে থেকে। হাটটির আয়োজকরা এই তথ্য জানিয়েছেন, অর্থাৎ ঈদের 1 মাসেরও বেশি সময় আগে থেকে কুরবানির পশু সমাগম শুরু হবে সেখানে। সংবাদ মাধ্যম জাসারাত জানিয়েছে, গত বছরের মতো এবারও এই হাটটি অর্থনীতির অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, কারণ হাটটিতে পশু কেনা বেচার জন্য হাজার হাজার মানুষ সমবেত হবেন, সেখানে কয়েক বিলিয়ন রুপির লেনদেন হবে। এছাড়াও হাটটিকে ঘিরে অস্থায়ী রেস্তোরাঁ, চা ও ফাস্টফুডের দোকান গড়ে উঠবে, এগুলো অর্থনীতিতে মূল ভূমিকা রাখবে। হাটটি উত্তর বাইপাসের তাইসার শহরের 1000 একর জায়গা জুড়ে স্থাপিত হবে। গতবারের ন্যায় এবারও সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিতে সেখানে উপস্থিত থাকবেন আধা সামরিক বাহিনী, রেঞ্জার্স এবং পুলিশের সদস্যরা। গাড়ি নিয়ে সেখানে এসে ক্রেতারা যেন পশু ক্রয় করতে পারে সেজন্য সেখানে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা হবে বলে জানিয়েছে হাটটির আয়োজকরা। অর্থাৎ এছাড়া অর্থ লেনদেন নির্বিঘ্ন করতে সেখানে ATM স্থাপন করা হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সেখানে চিকিৎসা সহকারী ও অ্যাম্বুলেন্স রাখা হবে। আয়োজক কমিটি জানিয়েছে, পশু বিক্রেতাদের প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে পানি সরবরাহ করা হবে। গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত দেশটির গাজা নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। একই দিনে সামাজিক গণমাধ্যম লিঙ্কডিনে এক পোস্টে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন রাহারিত। ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে আসছিলেন তিনি। লিঙ্কডিনের পোস্টে হালা রাহারিত বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানজনক পদে 18 বছর চাকরি করার পরে 2024 সালের এপ্রিল আমি পদত্যাগ করেছি। গাজা ইস্যুতে মার্কিন সরকারের নীতি এর কারণ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, একসময় মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা দুবাই রিজিওনাল মিডিয়া হাবের উপপরিচালক ছিলেন হালা রাহারিত। আরব বিশ্বের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে সংস্থাটি। 2006 সালে রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা ও আরবি ভাষার মুখপাত্র হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। অবশ্য হালা রাহারিতই প্রথম কোনো কর্মকর্তা নন যিনি যুক্তরাষ্ট্রের গাজা নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। গত মার্চে একই কারণে পদত্যাগ করেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানিলি শেলিন। তার আগে গত জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক হাবাস। গাজা ইস্যুতে পদত্যাগ করা এই প্রথম মার্কিন কর্মকর্তার নাম জশ পল। তিনিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। গত বছরের অক্টোবরে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি।
গত 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের 1200 জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বাহিনী। গত 6 মাস ধরে চলার এই হামলায় এখন পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী আন্দোলন। বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে। এবার সেই আন্দোলনের স্রোত আমেরিকা পাড়ি দিয়ে ইউরোপে ছড়িয়ে পড়ল। গত শুক্রবার লন্ডন ও কভেন্ট্রিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্রিটিশ শিক্ষার্থীরা। একই সঙ্গে ইহুদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। সিএনএনের বরাতে ইউনা জানিয়েছে, এদিন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়ে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতিবাদ করেছেন। ভিডিওতে দেখা যায় সেন্ট্রাল লন্ডনের কাওয়ার স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা ভিড় করেছেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন প্লাকার্ড দেয়া গেছে। ইউনিভার্সিটি অব লন্ডনের অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করেছে। এছাড়াও গত শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছে ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিকে গাজা ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীরা তাঁবু গেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রাত দিন বিভিন্ন সময় যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে রাখছেন। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য সহ দেশটির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ তুঙ্গে। গত বৃহস্পতিবার প্রতিবাদ হয়েছে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত এমরি ইউনিভার্সিটিতে। সেদিন পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীর ওপর চড়া হয়ে গ্রেপ্তার করে। এমনকি নারী এক অধ্যাপককেও গায়ের জোরে মাটিতে ঠেস ধরে হাত করা পড়ায়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এমরি ইউনিভার্সিটির অর্থনীতি অধ্যাপক ক্যারোলাইন ফলিন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে গেলে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা তার উপর চড়াই হয় এবং চোখের পলকেই তাকে মাটিতে শুয়ে ফেলে। ভিডিও থেকে দেখা যায় এক পর্যায়ে অপর এক পুলিশ কর্মকর্তা এসে অধ্যাপক ফলিনকে চেপে ধরে তার বুকের নিচে চাপা দিয়ে হাতটি বের করে এনে দুই হাতে পিঠ মোড়া করে হাত করা পরিয়ে দেয়। এক বিক্ষোভকারী পুলিশকে উদ্দেশ্য করে বলতে থাকেন, তোরা হিটলার, তোরা পাগলা কুকুর, তোরা ফ্যাসিস্ট, তোদের লজ্জা নেই, ফিলিস্তিন মুক্ত করো এবং গণহত্যা ইহুদি মূল্যবোধ হতে পারে না স্লোগানে ভিন্ন ভিন্ন পোস্টারে লিখে সমবেত হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে জড়ো হওয়া এসব শিক্ষার্থীরা সাদা কাপড় জড়িয়ে সারি সারি শিশুর লাশ প্রতীকী অর্থে প্রদর্শন করে। তার উপর লাল রং দিয়ে প্রতিবাদও করেছে তারা। এই সময় 28 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা শুধু এমরি বিশ্ববিদ্যালয়ের নয়, কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র জুড়ে ডজনখানেক বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সেখানেও ব্যাপক দমন পীড়ন ও ধরপাকড় চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় স্নাতক অনুষ্ঠান পর্যন্ত বাতিল করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনায় মামলা করা হয়েছে নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে ইসরায়েলি গণহত্যা চালানো হচ্ছে। 6 মাসেরও বেশি সময় ধরে চলমান এই হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। বিশ্বের বিভিন্ন দেশে এই হামলার প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ বিক্ষোভ করছে। হামাস নেতা সিনওয়ার যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন। ধ্বংস করে দেওয়া এক জনপদের নাম অবরুদ্ধ গাজা। দখলদার ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন সেখানে হাজার হাজার টন বোমা ফেলেছে, যার নিচে চাপা পড়েছে হাজার হাজার মানুষ, ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজ, হাট বাজার। বলা যায় সেখানে এখন মানুষ আর বসবাসের কোনো স্থান নেই। বাতাসে বারুদ আর গন্ধের লাশের গন্ধ। সেই জনপদে আবারও ফুল ফোটাতে চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার তার বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুড়ঙ্গ ছেড়ে ওপরে চলে এসেছিলেন বলে খবর পাওয়া গেছে। হামাসের একটি সিনিয়র সূত্র আল আরাবি আল জাদিদকে গত বুধবার এই তথ্য জানান। সূত্রটি জানায়, সিনওয়ার সম্প্রতি প্রতিরোধ বাহিনী এবং দখলদার সেনাবাহিনীর মধ্যকার সংঘাতের স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি সুড়ঙ্গে নয় বরং মাটির উপর আন্দোলনটির যোদ্ধাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন। সূত্রটি দাবি করেছে সিনওয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নন। তিনি বলেন, সুড়ঙ্গের ভেতরে সিনওয়ার বিচ্ছিন্ন হয়ে আছেন বলে যে দাবি করা হয় তা আসলে নেতানিয়াহু ও তার সংস্থাগুলোর কথা। তারা ইসরায়েলি রাস্তায় ও তাদের মৃত্যুদের কাছে ঘোষণা করা তাদের লক্ষ্য হাসিলে ব্যর্থতা রাখতে এসব কথা বলেন। সূত্রটি জানিয়েছে, কোনো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 40 জনের বদলে 20 বন্দীকে মুক্তি দিতে হামাস আগ্রহী বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটিও তিনি অস্বীকার করেন। সূত্রটি জানায়, গাজায় আটক বন্দীদের ঠিক কতজন এখনও বেঁচে আছে তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তবে কয়েকটি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি। সূত্রটির মতে হামাসের হাতে প্রায় 30 জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং শিনবেত অফিসার আটক রয়েছে। এসব বন্দীদেরকে অত্যন্ত সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। তারা আছে দখলদারদের হাত থেকে অনেক দূরে। কোনো পরিস্থিতিতে তাদের কাছে যাওয়া অসম্ভব। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, হামাস নেতা সিনওয়ারের সুড়ঙ্গ থেকে বের হয়ে আসার খবরটিকে তারা বিশ্বাসযোগ্য বলে মনে করছে।
উল্লেখ্য, হামাসের অভিযানে আটকদের মুক্তির জন্য এই ফোরাম গঠিত হয়েছে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম জানিয়েছে, সিনোয়ারের ছবি দেখা যাচ্ছে গাজার রাস্তায়, আর বন্দিরা বেসমেন্টে পড়ে আছে। এটা ইসরায়েলি ব্যর্থতারই একটি ছবি। তবে সাবেক সিনিয়র শিনবেত অফিসার মিকা কোবে ইসরায়েলি মিডিয়া মারিফকে বলেন, তাত্ত্বিকভাবে এমনটা সম্ভব যে আইডিএফের বিশৃঙ্খলা এবং গাজা উপত্যকা থেকে বেশিরভাগ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সুযোগ সিনোয়ার গ্রহণ করবেন। তিনি একে কাজে লাগিয়ে আরও মুক্তভাবে তার যোদ্ধাদের পরিচালিত করতে পারবেন। উল্লেখ্য, সিনোয়ার যখন ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন মিকা কোবে। তিনি জোর দিয়ে বলেন, সিনোয়ারের সুড়ঙ্গ থেকে বের হওয়ার খবর মিডিয়ার বানানো কল্পকথার চেয়ে বেশি নয়। তারা জানে যে ইসরায়েলি বাহিনী রাফায় প্রবেশ করবে, ফলে তারা মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করতে চাইবে। তারা আমাদের লক্ষ্য ভিন্ন দিকে চালিত করতে আগ্রহী।